বিভীষিকাময় কাল রাত আজ 25শে মার্চ রাতে গণহত্যা চালায় পাকিস্তান সেনাবাহিনী। সুপরিকল্পিত হত্যাযজ্ঞ বললেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে নানামুখী সংকটের শঙ্কা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজ জরুরি বৈঠক। এআই এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব, ওয়াশিংটনে এক সামিটে বললেন ডাক্তার জুবাইদা রহমান। দেশের বিভিন্ন স্থানে আজও জ্বালানি তেলের তীব্র সংকট। সরবরাহ বন্ধ থাকায় বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ, গ্রাহকদের দীর্ঘ লাইনে দুর্ভোগ। সংবিধান সংস্কার প্রশ্নে চাপের মুখে সরকার। সাংবিধানিক ব্যাখ্যায় পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত সংসদ। এবং মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে এবার মধ্যস্থতাকারীর ওপর ভর করলেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 15 দফার প্রস্তাব। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সঞ্জিদা হক। আজ বিভীষিকাময় সেই কালরাত। 1971 সালের 25শে মার্চ বাঙালির ইতিহাসে এক ভয়াল রক্তাক্ত অধ্যায়। ঘুমন্ত নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। ট্যাঙ্ক, মর্টার, মেশিন গান আর রাইফেল দিয়ে শুরু হয় নির্বিচার হত্যাযজ্ঞ। এমন গণহত্যার মধ্যে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। বুকের রক্ত দিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করে বাঙালি। সেখান থেকেই জেগে ওঠে স্বাধিকারের চেতনা। ক্রমে তা রূপ নেয় স্বাধীনতা আন্দোলনে। আর সেই আন্দোলন দমাতে পশ্চিম পাকিস্তানের শাসক ও পাকিস্তানি হানাদার বাহিনী বেছে নেয় গণহত্যার পথ। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী শুরু করে অপারেশন সার্চলাইট। সেনানিবাস থেকে বেরিয়ে আসে ট্যাঙ্ক। প্রধান টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঘুমন্ত ছাত্র শিক্ষকদের ওপর চলে আক্রমণ, শহীদ হন অনেকেই। এরপর আঘাত হানা হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নীলক্ষেত এলাকা, রাজারবাগ পুলিশ লাইন্স এবং পিলখানা তৎকালীন ইপিআর সদর দপ্তরে। গণহত্যার পাশাপাশি আগুন দেয়া হয় ঢাকার বিভিন্ন স্থাপনায়। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন এলাকাতেও চলে হত্যাযজ্ঞ। পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হন শেখ মুজিবুর রহমান। গণহত্যার মধ্যে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। এ ঘোষণা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে, যা যুদ্ধের প্রাথমিক পর্যায়ে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক রাতেই এমন বর্বরতা, যা পৃথিবীর ইতিহাসে বিরল। সময় গড়িয়ে 55 বছর পরও ফিরে আসে শোকের সেই স্মৃতি। পাকিস্তানি শাসক গোষ্ঠী কখনোই পূর্ব পাকিস্তানের মানুষের স্বাধিকারের দাবি মেনে নেয়নি। 1947 সালের পর থেকেই শুরু হয় বৈষম্য, শোষণ আর দমন পীড়ন। তবে থামানো যায়নি বাঙালির মুক্তির আন্দোলন। 9 মাসের যুদ্ধে জাতির অসামান্য ত্যাগের বিনিময়ে 16ই ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। 25শে মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। এই হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা গেল না, এ ব্যাপারে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দৃশ্যমান ভূমিকা এখনও ইতিহাসের গবেষণার বিষয়। গণহত্যা দিবস উপলক্ষে দেয়া বাণীতে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে একটি ন্যায়ভিত্তিক, উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আরও বলেন, 1971 সালের 25শে মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। এ রাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে বাংলাদেশের নিরস্ত্র স্বাধীনতাকামী মানুষের ওপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়। স্বাধীনতার তাৎপর্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে 25শে মার্চের গণহত্যা দিবস সম্পর্কে জানা জরুরি বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সংকটের শঙ্কা চলছে সব দিকে। এমন পরিস্থিতিতে আজ জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ গড়িয়েছে চতুর্থ সপ্তাহে। এর প্রভাবে বিশ্ববাজারে
জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, যা বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে তৈরি করছে অস্থিরতা। এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে নতুন সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ বাড়ছে। ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই বড় ধরনের আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকার। সরকারি সূত্র জানিয়েছে, আজ সকাল 10টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অর্থনীতি, জ্বালানি, বাণিজ্য সহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত থাকবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এজন্য বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ও হোয়াইট হাউসের উদ্যোগে ওয়াশিংটন ডিসিতে দেশটির পররাষ্ট্র দপ্তরে হিস্টোরিক ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিকেশন সামিটে এসব কথা বলেন জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রের রাজধানীতে আয়োজিত শীর্ষ এই সম্মেলনে দেয়া ভাষণে তিনি আরও বলেন, বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বাংলাদেশের সরকার। এর আগে মঙ্গলবার দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব বলে মনে করছি। এজন্য উন্নয়নশীল দেশগুলোকে বাংলাদেশকে সহায়তার আহ্বান জানাচ্ছি। একই সাথে উদ্ভাবনী প্রযুক্তি ও স্বাস্থ্য সেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। জ্বালানি সংকট যেন কোনোভাবেই নিরসন করা যাচ্ছে না। খুব সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রিফুয়েলিং স্টেশনে দেখা গেছে গ্রাহকের অপেক্ষা। আরও জানাতে রাজধানীর আসাদ গেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, পাম্পগুলোর কি অবস্থা দেখছেন এবং গ্রাহক এবং পাম্প মালিকরা কি বলছেন? সঞ্জিদা, পাম্প মালিক এবং গ্রাহক দুই পক্ষের সঙ্গে আসলে আমরা কথা বলেছি। গ্রাহকদের দীর্ঘ লাইন, অন্যদিকে পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের হতাশা। অর্থাৎ তারা বলছেন তারা গ্রাহকদের সেবা দিতে ইচ্ছুক, তবে ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণ তেল তারা না পাওয়ায় সরবরাহতে এই সংকটের যে দৃশ্য সেটি দেখা যাচ্ছে। আমি বর্তমানে আসাদ গেটের একটি পেট্রোল পাম্পে অবস্থান করছি এবং এটিতে আসার আগেও বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখেছি। অনেকগুলোই বন্ধ ছিল, বাকি যেগুলো খোলা রয়েছে সেগুলোতেও রেশনিং পদ্ধতিতে গ্রাহকদের যে চাহিদা সেটি মেটানোর চেষ্টা করা হচ্ছে। তবে গ্রাহকদের যে চাহিদা সেটির অনেকাংশেই কম। অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করার পর যখন পাম্পে প্রবেশ করছেন তখন তাদেরকে 500 থেকে 600 টাকার তেল দেওয়া হচ্ছে, যেটা তাদের চাহিদা অনুযায়ী খুবই কম। আমি যে স্টেশনটিতে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক রাস্তার অপোজিটে আরেকটি পেট্রোল পাম্প রয়েছে, সেটিতে কিন্তু 24 ঘন্টায় আসলে খোলা থাকার কথা। আমরা ওই পাম্পের যে কর্তৃপক্ষ তাদের সঙ্গেও কথা বলেছি, তারা কিন্তু বলছিলেন যে তেল ফুরিয়ে যাওয়ার কারণে তাদের পাম্পটিও আসলে বন্ধ হয়ে গিয়েছে। এবং আমি যে পাম্পটিতে অবস্থান করছি তারাও বলছেন যে সকালে কিছু সময় তাদের পাম্পও বন্ধ ছিল, পরবর্তীতে যখন ডিপো থেকে তেল বহনকারী গাড়ি পাম্পে এসেছে তারপরে আবার গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ যে কার্যক্রম সেটি কিন্তু আসলে চালাচ্ছেন। এবং এখানে যারা রয়েছে তারা কেউ সাভার, কেউ বহু দূর থেকে, অর্থাৎ 25 থেকে 30 কিলোমিটার বাইক বা কার ড্রাইভিং করে তারা কিন্তু পেট্রোল পাম্পগুলোতে আসছেন এবং চাহিদা অনুযায়ী তেল নেওয়ার চেষ্টা করছেন। তবে পাম্প কর্তৃপক্ষ তারা কিন্তু যে রেশনিং পদ্ধতি রয়েছে, গাড়ি নির্ভর করে যে তেল পাওয়ার যে একটি শিডিউল করা হয়েছিল সেই রেশনিং পদ্ধতিতেই কিন্তু আসলে তেল সরবরাহ করা হচ্ছে। এবং এই রেশনিং পদ্ধতির যে বিষয়টি সে বিষয়েও তারা বলছেন যে সরকারের তরফ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে জ্বালানি তেলের সংকট নেই, তবে পাম্প কর্তৃপক্ষ কিন্তু বলছেন যে না, ডিপো থেকে তাদের আসলে সরবরাহ কম থাকায় এই যে জটিলতাটি তৈরি হচ্ছে বা পাম্পগুলোতে দীর্ঘ গাড়ির সারি যেটি দেখা যাচ্ছে এটি কিন্তু আসলে তার মূল কারণ। এই যে লাইনগুলো দেখতে আপনার সাহায্যে যদি আমাদের দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই দীর্ঘ লাইন কিন্তু সব জ্বালানি তেলের। এবং সঞ্জিদা, আপনি জানেন যে জ্বালানি মন্ত্রী তিনি কিন্তু বলছেন যে তেলের সংকট নেই, তবে গ্রাহকদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু সরবরাহ করতে অনেকটাই ব্যর্থ হচ্ছে পাম্প কর্তৃপক্ষ। সঞ্জিদা, এই ছিল আমার কাছে বর্তমানে সর্বশেষ।
পার্থ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানতে আমরা যুক্ত হচ্ছি নওগাঁর সহকর্মী একে সাজুর সাথে। সাজু, আপনি শুনতে পাচ্ছিলেন বা আমরা জানছিলাম ঢাকার পাম্পগুলোর কি অবস্থা, আপনি এখন আমাদের জানাবেন নওগাঁর পাম্পগুলোর পরিস্থিতি কেমন, সেখানে পর্যাপ্ত তেল সরবরাহ করতে পারছেন কিনা এবং মালিকরা কি বলছেন এ বিষয়ে। সানজিদা, আপনাকে যদি দেখায় আমার পিছনের তেলের পাম্পটি বন্ধ, একেবারে স্পষ্ট করে লেখা আছে এখানে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না, পেট্রোল অকটেন নেই। এমনটি এই চিত্র কিন্তু শুধু এই পাম্পে নয়, নওগাঁর অধিকাংশ তেলের পাম্পগুলোতে স্পষ্টভাবে লেখা রয়েছে যে তেল পাওয়া যাচ্ছে না। এতে করে যে বাহকেরা, যে যানবাহন বাহকেরা ব্যাপকভাবে ভোগান্তির শিকার হচ্ছে। তেল পাম্পের মালিকদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে অন্য সময় যে চাহিদা থাকে, যেমন এই পাম্পে সপ্তাহে 13,000 লিটার পেট্রোলের চাহিদা ছিল আর অকটেনের চাহিদা ছিল 9,000 লিটার, কিন্তু এখন সেটি স্বল্প আকারে পাচ্ছেন। দু একদিন পর পর সেটি 9,000 বা 8,000, 5,000 লিটার পাচ্ছেন। সেটিও ডিপোগুলোতে দীর্ঘ লাইনের পরে কবে পাওয়া যাবে সেটিও কিন্তু নিশ্চিতভাবে বলতে পারছেন না তারা। এমন অবস্থায় আমরা দেখেছি গত 2 সপ্তাহে এই সংকট দেখা দিলেও এখন কিন্তু এটি বেশ জোরদার হয়ে গেছে বা বেশ সংকটটা আরও শক্ত আকারে লক্ষ্য করা যাচ্ছে। আমরা এছাড়াও আমরা দেখেছি যদি পাম্পগুলোতে ছোট ছোট হাট বাজারগুলোতে আমরা কিন্তু তেল দেখতে পাচ্ছি যে তেল খুচরা বাজারে যে অতিরিক্ত দামে তেল বিক্রি হচ্ছে। এই বিষয়ে আমরা পাম্প মালিকদের সঙ্গে কথা বলেছি যে আপনারা পাম্পে তেল দিচ্ছেন না, আপনি একটু যদি জানতে চাই যে তা আপনারা তেল দিতে পারছেন না কিন্তু খুচরা বাজারে অতিরিক্ত দামে তেল পাওয়া যাচ্ছে, এটির কারণ কিভাবে দিচ্ছে এটা যদি জানাতে পারতেন। আমার পাম্পের থেকে কোনো খুচরা পার্টিকে আমরা তেল দেই না। আপাতত আমাদের তেল নাই, যতটুকু আসতেছে 3,000 করে পাচ্ছি একদিন 2 দিন পর পর, ওইটাই আমরা সরবরাহ মোটরসাইকেলে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। ধন্যবাদ আপনাকে। সঞ্জিতা, আমি যদি আপনাকে স্পষ্ট করে বলতে চাই যে তেল সংকট তো এটা জোরদার হচ্ছে, দিন দিন জোরদার হচ্ছে, তবে খুচরা বাজারে যে তেল পাওয়া যাচ্ছে অতিরিক্ত দামে, এখানে নজরদারির একটু অভাব রয়েছে। নজরদারি জোরদার করার আহ্বান জানিয়েছেন বাইক চালক বা যারা তেল নিতে আসছেন, তারা এই নজরদারি দিতে বলছেন যে অতিরিক্ত। সাজু, ধন্যবাদ আপনাকে। ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলেছে অফিস আদালত, তবে এখনও রাজধানী ফেরেনি পুরানো চেহারায়। আজও পথে পথে রাজধানীতে ফেরাদের ভিড়। সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় যাত্রীর চাপ। দেশের বিভিন্ন জায়গা থেকে ছেড়ে আসা বেশ কয়েকটি ট্রেন সময় মতো রাজধানীতে প্রবেশ করেছে। সময় মতো আর নিরাপদে কর্মস্থলে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। ট্রেনগুলো যাতে নির্বিঘ্নে ঢাকায় পৌঁছাতে পারে তাই বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া ঢাকা থেকেও অনেক যাত্রী ঈদের পরও বাড়ি ফিরছেন। এদিকে বাস ও লঞ্চেও রাজধানীতে ফিরছেন যাত্রীরা। অবশ্যই ঠিক টাইমে আসছে আর খুব আরামে আসছে। এবার নির্বিঘ্নে যাতায়াত করা গেছে, বাড়তি যাত্রীর ওরকম চাপ ছিল না। আমাদের অফিস খুলতে আরো 3-4 দিন সময় আছে, এই সময়টা কাজে লাগানোর জন্য আর কি যাচ্ছি আর কি। শেষ হয়েছে ঈদের ছুটি, রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। এ বিষয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ঈদের ছুটি তো শেষ হয়েছে, সবাই রাজধানীতে ফিরতে শুরু করেছেন, আপনি কেমন দেখছেন এখনকার পরিস্থিতি জানাবেন। সঞ্জিতা, ঈদের ছুটি তো গত পরশুই শেষ হয়েছে, তবে যাত্রী যারা আসলে ঢাকায় আসছেন তারা কিন্তু এখন পর্যন্ত আসছেন, অর্থাৎ আজকেও সকাল থেকে আমরা দেখছি কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ আমরা দেখছি। যে যাত্রীরা আসলে এর আগে অর্থাৎ ঈদের ছুটি শেষ হয়েছে 23 তারিখে, সেদিন যারা আসতে না পেরেছেন বা কোনো কারণে ট্রেনের টিকিটটি সংগ্রহ করতে পারেননি, তারা কিন্তু আজকে টিকিট পেয়ে তারা কিন্তু আসছেন। আপনি হয়তো জেনে থাকবেন যে 10 দিন আগেই এই ঈদ যাত্রার যেই বাড়ি থেকে যেই ঢাকায় ফেরার যে টিকিট, সেই টিকিটগুলো আসলে বিক্রি হয়েছে। তো কাজেই অনেকের ক্ষেত্রেই অফিস 2 দিন আগে শুরু হলেও, গতকালকে শুরু হলেও কিন্তু তারা আসলে সেই টিকিটগুলো ম্যানেজ করতে না পারার কারণেই তারা আজকের দিনে আসছেন, এমনটি আমাদেরকে যারা যাত্রী রয়েছেন তারা জানিয়েছেন। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে সকাল থেকে 8 থেকে 10টির মতো ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে এবং
বিভিন্ন জেলা থেকে যে ট্রেনগুলো এসেছে সেই ট্রেনগুলো কিন্তু স্বাভাবিক যে নির্ধারিত সময় সেই সময় মতোই কিন্তু ট্রেনগুলো এসেছে। রাজশাহী থেকে সিলেট এবং কক্সবাজার সহ উত্তরাঞ্চলের কিন্তু বেশ কয়েকটি ট্রেনই আসলে প্ল্যাটফর্মে এসেছে। তবে এখন যাত্রীদের বের হওয়ার আমরা চিত্র দেখাতে পারছি না, তার কারণ ট্রেনগুলো নির্ধারিত সময় পর পর আসে। ট্রেনগুলো আসার সময় আসলে যাত্রীদের যে স্রোত সেই যাত্রীদের স্রোতটি আসলে দেখা যায়। তো এই মুহূর্তে আমরা যাদেরকে দেখছি প্ল্যাটফর্মে তারা মূলত ঈদের পরে আবার ঘরমুখো হচ্ছেন, অর্থাৎ যারা ঈদের আগে যেতে পারেননি পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটানোর জন্য তারা কিন্তু আসলে ঈদের পরেই তাদের যেই ছুটি রয়েছে সেই ছুটি কাটাতে যাচ্ছেন। এবং ঢাকা থেকে যে ট্রেনগুলো যাচ্ছে সেই ট্রেনগুলো কিন্তু আসলে নির্ধারিত সময় মতোই ছেড়ে যাচ্ছে, অর্থাৎ আসা যাওয়াতে কোনো ধরনের বিলম্ব এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি। নির্বিঘ্নেই যাত্রীরা যাচ্ছেন। সানজিদা। নাজমুল, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদপুরে সাদেক খান আড়তে পুড়ে গেছে 40টি দোকান। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীদের দাবি কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আগুনে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারণা করছে ফায়ার সার্ভিস। রাত 3টার পর আগুন লাগে রাজধানীর মোহাম্মদপুরের সাদেক খান আড়তে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই আগুন। দ্রুতই ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ছুটে যায় ঘটনাস্থলে। ততক্ষণে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে কাজ করে স্থানীয়রাও। আড়তের প্রতিটি দোকানেই সকালের বাজারের জন্য মালামাল রাখা হয়েছিল, যেগুলোর বেশিরভাগ দোকানেই মজুত রাখা হয়েছিল বিভিন্ন ধরনের কাঁচামাল। পুড়ে গেছে প্রায় সবকিছু। তাৎক্ষণিক আমার কাছে ফোন যায়, আমি ফোনটা রিসিভ করে ঘুম থেকে উঠেই দেখি যে এখানে আগুন লাগছে। আমরা যেভাবে বালতিতে বালতি পাচ্ছি, আমাদের পাশাপাশি মানুষ যারা আছিল সবাই আগুন নিভানোর জন্য পানি সহায়তা করছে। ব্যবসায়ীদের দাবি এক একজনের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই আগুনে। কয়েলে আগুন লাগছে আমরা শুনতেছি, কিন্তু আমি তো জানি না, আমি তো ঘুমিয়ে আসছিলাম। আমি আইসা আমার টাকাও নিতে পারি নাই, আমার 10 লাখ টাকা আমি নিতে পারি নাই। ওই ঘরের মধ্যে আছে 4,000 না 5,000 মতন ক্যারেট। 1,000 ক্যারেট দাম 3 লাখ টাকা। 5,000 ক্যারেট, এই ঘরে আছে মানে 2-3,000 ক্যারেট। এই সব শেষ। আড়তের 40 থেকে 45টি ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ধারণা ফায়ার সার্ভিসের। মোট 6টা ইউনিটে কাজ করেছি আমরা। 4টা 45 মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা আসলে এখন আগুন নিভানোর কাজে ব্যস্ত ছিলাম। আমরা আগুন নিভানোর পরে আমরা এই আগুন কী কারণে রাখতে পারে সেটা নিয়ে আমরা একটা টিম তৈরি করবো, সেটা দেখার পরে আমরা বলতে পারবো আমাদের কি হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। যুদ্ধ শেষ করতে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 15 দফার প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শান্তি আলোচনার প্রস্তাবের মাঝেই চলছে হামলা পাল্টা হামলা। দক্ষিণ তেহরানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবও দিয়েছে তেহরান। জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন শহরে একের পর এক মিসাইল হামলা চালানো হচ্ছে। ইসরায়েলের ভেতরেও চলছে আতঙ্ক। জেরুজালেম ও বেনি ব্রাক লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান। ক্লাস্টার অস্ত্রের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনার জন্য প্রস্তুত ইসলামাবাদ। খেলার খবর। ভিয়েতনামে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 22 মার্চ দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল তার। তবে নিজ ক্লাব লেস্টার সিটির কাছ থেকে সময়মতো ছাড়পত্র না পাওয়ায় বাংলাদেশ দলের সাথে যোগ দিতে দেরি হয় এই পোস্টার বয়ের। হামজা যুক্ত হওয়ায় কোচ হাবিয়ের কাবরেরার স্কোয়াড এখন কানায় কানায় পূর্ণ। ভিয়েতনামের সাথে খেলতে মুখে আছেন বলে জানান হামজা। নিজের ইনজুরি নিয়েও দিয়েছেন সুসংবাদ। Fondo kontrasil, but Istanbul staff courses. Bishi hoshtoisil na. Arrange am shob balas alhamdulillah. I'm yonkahli excited. Khalku train khutam team shonger for a game khaltam Vietnam shonger. Jina no problem alhamdulillah. Alhamdulillah atos bad luck to is feeling good. So inshallah I'll be fit and ready to go. সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।